প্রিয় দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তবুও স্বপ্ন দেখি। দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলি, আর তাই আপনারাও জানাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের পছন্দ হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকে আমরা কথা বলবো আমাদের একটি বর্তমান বাস্তবতা নিয়ে, এবং যে সমস্যাটি আমরা নিত্যদিন ফেস করি বা নিত্যদিন যে সমস্যার মুখোমুখি হই সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের মধ্যবিত্ত জীবনে শহরে এবং গ্রামীণ উভয় বাস্তবতাতেই কাজের মানুষ যাদেরকে আমরা বলি, তাদের সাথে আমাদের কিন্তু প্রতিদিনের এক ধরনের সম্পর্ক তৈরি করতে হয়, এবং আমরা জানি যে গৃহকর্মী ছাড়া আমাদের সংসার জীবন প্রায় অচল। নারী পুরুষ নির্বিশেষে আমরা জানি আমাদের বাসায় যদি গৃহকর্মী না থাকে তাহলে আমাদের কি ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়। কিন্তু প্রতিদিন পত্রিকার পাতা খুললেই আমরা দেখতে পাই গৃহকর্মী নির্যাতনের চিত্র। আমরা দেখতে পাই কখনো পুড়িয়ে ফেলা হয়েছে, কখনো মেরে ফেলা হয়েছে, কখনো নির্যাতন করা হয়েছে, কখনো সে হারিয়ে গেছে, সে পাচারের সম্মুখীন হয়েছে। এ ধরনের বাস্তবতা থেকে আজকে আমরা আলোচনা করব গৃহকর্মীদের সাথে আমাদের সম্পর্ক এবং আচরণ নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে আছেন আবুল কালাম আজাদ, তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জয়েন্ট জেনারেল সেক্রেটারি। আমাদের সাথে আরো আছেন সেলিমা বেগম, তিনি আমরাইপাড়ি ক্যাম্পেইনের বাগেরহাটের একজন চেঞ্জ মেকার। আজকে আমরা কথা বলবো গৃহকর্মীদের সাথে আমাদের সম্পর্ক বা আমাদের আচরণ নিয়ে। এই পরিপ্রেক্ষিতে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে গৃহকর্মী বলতে আমরা কি বুঝি। আমি সেলিমা আপার কাছেও জানতে চাবো, আপনি যদি একটু প্রথমে বলেন আপনাদের কাজের অভিজ্ঞতা থেকে। গৃহকর্মী যারা গৃহে পরিচারকের কাজ করে, যারা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের ছোট সন্তান, বৃদ্ধ বাবা মা বিভিন্ন কাজে যারা সহায়তা করে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদেরকেই আমরা গৃহকর্মী হিসাবে ট্রিট করি। আপনি হয়তো জানেন যে সার্বজনীন মানবাধিকার ঘোষণা সহ আন্তর্জাতিক সমস্ত ঘোষণা এবং দলিলে বলা হয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা, বিশ্রাম, তাদের বিভিন্ন বিষয়ে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে প্রায় বেশ কয়েক লাখ গৃহ পরিচালক হিসাবে কাজ করে নারী, শিশু, কিশোর কিশোরী, তারা ন্যায্য মজুরি তো পায়ই না, আজ পর্যন্ত শ্রমিক হিসাবে স্বীকৃতি তাদের নেই। আমি সেলিমা আপার কাছেও জানতে চাবো যে আমাদেরকে একটি সুন্দর সংজ্ঞা দিলেন আজাদ ভাই, আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি বলেন যে গৃহকর্মী বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। আমরা গৃহের কর্মী, এটাই হচ্ছে গৃহকর্মী, এবং এরা সার্বক্ষণিকও হতে পারে এবং পার্ট টাইমও হতে পারে। কিন্তু একটা জায়গায় দেখা যাবে যে 90% সময় সেও গৃহকর্মী আমাদের বিশ্বস্ত নয় এবং আমরাও তাদের বিশ্বস্ত নয়, কিন্তু 24 ঘন্টা কি ওতপ্রোতভাবে আমরা জড়িত প্রত্যেকের সঙ্গে, যে আমাদের গৃহে কাজ করছে এবং দেখা যায় যে আমার বৃদ্ধ পিতা মাতারও সেবা শুশ্রূষা তারাই করছে সব সময়। কিন্তু তারপরেও এই যে বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে, আমরা যখন উইকেন্ডে ক্যাম্পেইন গুলো করি, এইখানে আমাদের আলোচনা এগুলো উঠে আসছে যে এরা কেন, আমাদের কোথায় এই সামাজিক গ্যাপটা। এটা কিন্তু আর্থিক দিকটা থেকেও সামাজিক দিকটা অনেক বেশি, কারণ আমরা তো দেখে আসছি যে একদম জীবনের শুরু থেকেই আমরা নির্ভরশীল এই গৃহকর্মীর পরে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে গৃহকর্মীর সাথে আমাদের সম্পর্ক দৈনন্দিনের, এবং আমরা আমাদের অনেক মূল্যবান মানুষজন, অনেক মূল্যবান সম্পদ এবং আমাদের যাদের প্রিয় বাবা মা, তাদের দায়িত্ব কিন্তু তাদের উপর দিয়ে রেখেছে, কিন্তু তারা কিন্তু সেভাবে শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। আমি আপনাদের দুজনের কথা ধরে বুঝতে পারছি। এবং গৃহকর্মীদের ক্ষেত্রে এক ধরনের বিভাজন আছে, কেউ বলছেন আপা যে পার্ট টাইম আছেন, কেউ ফুল টাইম আছেন। কিন্তু আচ্ছা আজাদ ভাই, আমি জানতে চাচ্ছি যে কেন এই যে অবস্থাটা, এটা তো নতুন কিছু না। স্বাধীনতার এতদিন পরও আমাদের যে সংস্কৃতি, তাতে আমরা যাদেরকে বলি কাজের মানুষ, আমরা কাজের মানুষ রেখে কাজ করছি, কিন্তু কেন তারা শ্রমিক হিসেবে মূল্যায়িত হচ্ছে না? যে বিষয়টা আমাদের দেশের সংবিধানে স্বীকৃত, যে বিষয়টা সংবিধানে বলা হয়েছে, সেই বিষয়টা যে আমরা স্বীকার করছি না। তাদেরকে যে অধিকারগুলি দেওয়া, অধিকার থেকে বঞ্চিত করে
যেটা আপা বললেন যে তাদের মধ্যে সবসময় আমরা কাছাকাছি আছি, 24 ঘন্টা আমার পরিবার আমার সুবিধা অসুবিধার মধ্যে সে আছে, অথচ তাদের মধ্যে আমাদের একটা আন্তরিকতার অভাব লক্ষ্য করতেছে। এটা বিভিন্ন সময় কথাগুলো উঠে আসে। কারণ যেখানে অধিকার বঞ্চিত লোকজন, তার উপরে তো আপনি কনফিডেন্স রাখতে পারবেন না। তাকে অধিকার না দিয়ে তার কাছ থেকে আপনি আউটপুট চাবেন, এটা হয় না। আর সেটা হচ্ছে সেটা হলো এই যে আনফরচুনেটলি আমাদের এখানে মুক্তবাজার অর্থনীতির কারণে আমরা একটা লাভ লোকসানি হিসাব করি সব ক্ষেত্রেই। তো বিষয়টা যদি লাভ লোকসানি হিসাবের দৃষ্টিতে দেখেন, আমি বলবো যেই গৃহকর্মীর কাছে রেখে, আপনার সন্তানকে রেখে, আপনার বৃদ্ধ বাবা মাকে রেখে আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন, আপনি বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারতেছেন, নিশ্চিন্তে আপনি সেগুলি ভোগ করতে পারতেছেন, তো তার থেকে যদি কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তার থেকেও তো আপনি সেই আউটপুটটা যেটা পাচ্ছেন, সেই রিটার্নটা কি তাকে আপনি দিচ্ছেন? মানে এই জায়গায় আপনি বলছেন যে তাকে মূল্যায়ন করা, যে তার শ্রমের মূল্যায়নটাই আমরা করছি না। এক্স্যাক্টলি। আপনি বিষয়টা হচ্ছে যে আমি যেটা বললাম যে সেটা মানবাধিকার, মানবতাবোধ, মমত্ববোধ এগুলির কথা যদি আপনি বাদও দেন, আপনি যদি কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তার থেকে যে আউটপুটটা পাচ্ছেন সেটুকু স্বীকৃতি আপনি দিচ্ছেন না। আমি কথা প্রসঙ্গে বলতে পারি, বিভিন্ন সময় আমরা কোনো অনুষ্ঠানে দেখি যে ভাই আজকে আমি খুব টায়ার্ড, যে কি ব্যাপার, ওই কাজের মেয়ে নাই বাসায়, সুতরাং আজকে আমাকে সকালে নাস্তা না খেয়ে চলে আসতে হয়েছে। আরেকজন বলতেছে আমি আজকে অফিসে এসে দেখা যায় যে তার যে অধীনস্থ তার উপরে সে মিসবিহেভ করতেছে, কারণ সকালে সে নাস্তা খেয়ে আসতে পারেনি অথবা ভালোভাবে আসতে পারেনি। আপনি যদি তার এত প্রয়োজন বোধ করেন, তো বাসায় যখন সে থাকে তখন তার প্রয়োজনীয়তা আপনি কেন বোধ করতেছেন? আমরা ঢাকা শহরে যারা থাকি তাদেরকে নিজেদেরকে আমরা ওইভাবে উচ্চশিক্ষিত এবং সচেতন লোক দাবি করি, কিন্তু দেখবেন যে আমাদের মধ্যেই কিন্তু এই বিষয়টা বেশি। তার মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা এখনো রয়ে গেছে ওরকম যে তারও যে মানুষ, তাদের থেকে যে আউটপুট পাচ্ছি সেই বিষয়টা আমাদের মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যারা শিক্ষিত বলে নিজেদের দাবি করছি, তাদের আচরণে অসঙ্গতি আরো অনেক বেশি, অনেক বেশি। আপনি যেটা আপা একটু বলতেছিলেন, যেটা আমি জানি আমি ক্লিয়ার না, যে ওনাদের ওই ক্যাম্পেইনে আলোচনাটা চলে আসে যে ওদের থেকেও ত্রুটি আছে। তো ওরা একটা শিশু, একটা কিশোর, তার কোন যে ব্যাকগ্রাউন্ড থেকে সে আসে, তার থেকে আপনি কি আশা করতে পারেন? তার তো শুনে যাপা কেন আপনি বলছেন যে আমাদের সম্পর্কটা পারস্পরিক হওয়া উচিত, কোন জায়গাতে আমাদের যে ভিন্ন চিত্র তো দেখি, অনেক সময় তো দেখি যে গৃহকর্তৃক খুন হচ্ছে, চাকর বাকরে কাজের মানুষ, আমাদের অনেক কিছু নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। এইখানটাই আমার প্রশ্ন যে আমরা কি করলে তাদের সঙ্গে আমাদের এই সমঝোতাটা হবে, যে তারাও, আমার মনে হয় যে কথাটা, যে তাদের যদি একটা চাকরি হিসাবে এটা মূল্যায়ন করা যায়, সমাজ যদি এটা স্বীকৃতি দেয় যে এতটুক যে লেবার লটা আছে, যে কত ঘন্টা কাজ করবে। আমাদের সার্বক্ষণিক যে গৃহকর্মী আমাদের সঙ্গে থাকে, সে তো সবসময় রাত দুপুরেও সে কাজ করছে, সকল কাজই সে করে, হ্যাঁ সকল কাজ, রাত দুপুরেও করছে, ভোরবেলা নাস্তা, কোনো রেস্ট নাই তার। এইখানে শ্রম বিভাজনটা যদি থাকে, যে কতটুক সময় সে কাজ করবে, এই যে লটা, শ্রম লেবার ল, যেটা, এই লটা যদি আমরা কার্যক্ষেত্রে ব্যবহার করতে পারি, এটা একদিনে হবে না। এটা যে চেঞ্জ মেকার ফ্রম, যেমন একদম আমরা রুট লেভেল থেকে উঠে আসছি, এরকম সার্বক্ষণিক। এবং সরকার যদি তার পাঠ্য বইয়ে এরকম ছোট গল্প আকারে, যেমন আমরা অনেক কিছু দেখি, যেমন জনসংখ্যার পরে অনেক লেখা বেরিয়েছে, এরকম যদি আচরণ বিধি এবং লতা যদি স্পেসিফিক করে যদি একদম পাঠ্য বই থেকে নিচের দিক থেকে দেওয়া হয়, তাহলে মনে হয় কিছু পরিবর্তন। আমার মনে হয় যে খুব ভালো বলেছেন আপনি, যে আচরণ পরিবর্তন একটা বড় জায়গা, মানে আমাদের ব্যক্তি আচরণ একটা গুরুত্বপূর্ণ জায়গা এই তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু আপনার সাথে একটু অ্যাড করতে চাই। উনি খুব সঠিকভাবেই বলেছেন। এখানে আমার একটু মত হচ্ছে এরকম যে দেখেন, লেবার ল, আইন, এগুলি অনেক ভালো ভালো আইন আছে। আমাদের দেশে অনেক হাজারো ফ্যাক্টরি আছে যেখানে কোনো ট্রেড ইউনিয়ন নাই, যেখানে আইন আছে অত সেটা বাস্তবায়ন হচ্ছে না। এটা হলে ওয়েলকাম এবং এটা হওয়াই উচিত। কিন্তু তার পূর্বেও আমাদের কিছু করণীয় আছে। সেটা হচ্ছে এই, আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা যদি এটা একটু আর একটু আছে, নাই তা না, কিন্তু একটু অভ্যস্ত হই যে আমরা তো দেখেন এই ছোট বাচ্চাটা একটা কাজ করতেছে, সে কিন্তু সকালে সবার আগে সে ঘুম থেকে তাকে উঠতে হয় এবং সে কিন্তু আবার সবাই শেষেই ঘুমোতে যায়। আমি কর্মক্ষেত্রে যাচ্ছি, আমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আপনার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আপনি ঠিকই তার সার্ভিসটা নিচ্ছেন, নিতেই হবে।
কিন্তু আপনি ছুটির দিন একটু আমরা যদি অভ্যাস করি, প্র্যাকটিসটা করি, ছুটির দিনে যদি আমি যদি ভাবি না ঠিক আছে আমার ওয়াইফ আমি অথবা আপনি ভাবেন যে না আজকে ছুটির দিন, সপ্তাহের 6 দিন তো সে প্রতিদিন সকালে উঠে, আজকে আমার ছেলে মেয়ের স্কুল নাই, আমার কোনো আমি অফিসে যাব না, আপনি আপনার কোনো কাজে যাবেন না, আজকে আমরা তাকে একটু দেরিতে উঠতে বলি। আমরা খাওয়ার টেবিলে বসতেছি, খাওয়াটা হচ্ছে, এটার জন্য ল লাগে না, জাস্ট আমাদের মানসিকতা এবং আমাদের একটু যদি আমরা মানবিক দৃষ্টিভঙ্গিটা আমাদের মধ্যে আমার কাছে যেটা মনে হয়, হয় যে আজকে আমি জাস্ট এটা এইভাবে শেষ করতে চাই বিষয়টা, সেটা হলেই যদি এই প্র্যাকটিসটা ডেভেলপ করি, আমি আমার ছেলেকে বলি, আমার মেয়েকে বলি যে বাবা ঠিক আছে তুমি প্লেটটা তুমি ধুয়ে ফেলো, তাহলে দুটো জিনিস হচ্ছে যে আমার ছেলে মেয়েও কিন্তু এখান থেকে একটা শিক্ষা পাচ্ছে যে সে নিজে কিভাবে দাঁড়াবে, দ্বিতীয়ত কথা ওই ছেলেটা বা ওই মেয়েটাও কিন্তু ওই সময়ের জন্য একটু রিলিফ পাচ্ছে। যেটা আপা বলতেছিলেন যে লটা কার্যকরী করা, সেটা ঠিক আছে, বাট এখানেও কিন্তু এটা আমাদের একটু ডেভেলপ করা দরকার। আচরণবিধি যদি আপনি বলেন, এই আচরণ থেকে আমি নিজেও লাভবান হচ্ছি, আমার ফ্যামিলি লাভবান হচ্ছে, ছেলে মেয়ে ভালো জিনিস শিখতেছে, পাশাপাশি সেও একটু বিশ্রাম কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন কথা বলি বিভিন্ন মিডিয়ার সামনে অনেক ভালো কথা বলি, তা আসলে কি আচরণটা আমরা করতে পারি কিনা? যখন দেখেন নারী বিশেষ করে গৃহকর্মীদের নির্যাতনের হারটা আজকাল এত বেড়ে গেছে, এবং আমরা যখন এখানে বসে টেবিল টক বলছি যে এই আচরণ করতে হবে, এটা কতখানি আপনার কাছে মনে হচ্ছে সঙ্গতিপূর্ণ? আমি মনে করি আজকের যে আপনি যে অনুষ্ঠানের যে নাম তবুও স্বপ্ন দেখি, আমি ব্যক্তিগতভাবে পজিটিভ স্বপ্ন দেখতে বিশ্বাস করি। আমাদের মিডিয়া, নাগরিক সমাজ, এনজিও, রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন কর্মী, আমরা যারা আজকে এটা নিয়ে ভাবতেছি, এটা কিন্তু একদিন কমে যাবে। পরিবর্তন একটা জায়গা আপনারা বলেছেন, কিন্তু আরেকটা আর কোনো কিছু কি আছে? শুধু আচরণগত কারণেই কি মানুষ নির্যাতন করছে? এই প্রসঙ্গে আমি ঠিক আছে বলেন আপনি। যোগ করতে চাই যে এখন বেশিরভাগ যে হচ্ছে এগুলো হতাশা থেকে হচ্ছে, যেটা আমাদের সমাজের কাছে আমাদের ছেলে মেয়েরা আশা করছে এবং আমরা যেটা আশা করছি, এবং এই যে টিনেজার যারা এরা যেটা আশা করছে, সেই আশাটা কিন্তু পূরণ হচ্ছে না। আমাদের রাষ্ট্র পূরণ করতে পারছে না, আমরা গার্জিয়ানরাও পূরণ করতে পারছি না। যেটা বলছেন যে আত্মহত্যা প্রবণতা কমে গেছে, আমার কিন্তু মনে হয় তা নয়। আমি যদি বলি আপা, হতাশাটা আসলে আমাদের মাঝের হতাশা দিয়ে আমরা নির্যাতন করছি আরেকজনকে, তার মানে হচ্ছে কি ক্ষমতায় তো আমরা বেশি উঁচুতে, ক্ষমতায় তো আমরা, এটা কিন্তু একটা ক্ষমতার সম্পর্কের ব্যাপার। আমার হাতে ক্ষমতা আছে দেখেই আমি নির্যাতনটা করতে পারছি, বিষয়টা কি আপনি তাই বলছেন? ক্ষমতা আছে দেখে শুধু না, সামাজিক যে প্রত্যাশাটা, আমরা যে স্বপ্ন দেখছি, এই স্বপ্নের জায়গাগুলো আমাদের বাস্তবায়ন হচ্ছে না। এই যে টিনেজারদের, যাদের সঙ্গে আমি সরাসরি জড়িত, যে এই টিনেজারদের স্বপ্ন পূরণ হচ্ছে না, ওরা সুন্দর স্বপ্ন দেখছে, যে মিডিয়াতে তার প্রভাবটা কাজের মানুষদের এসে উপর পড়ছে। হ্যাঁ, কাজের মানুষ সবার পরেই পড়ছে। যেমন আমার ছেলেটা মেয়েটা স্বপ্ন দেখছে যে শুধু সে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে, গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, সুন্দর সুন্দর ড্রেস পরছে। কাজের মেয়েও একই রকম, যে সিনেমাগুলো তারা দেখছে 24 ঘন্টা হিন্দি বলেন বাংলা বলেন, এগুলো দেখে কাজের লোক প্রভাবিত হচ্ছে এবং প্রভাবিত হয়ে তারা স্বপ্ন দেখছে। সেই স্বপ্নটা যখন আচ্ছা আমি বুঝতে পারছি, আপনি অবশ্য একদম ভিন্ন আঙ্গিক থেকে বলছেন যে পুরো সব ব্যবস্থা তাদেরকে এক ধরনের স্বপ্নের মিথ্যে স্বপ্ন না, আসলে মিথ্যে একটা জগতে দেখাচ্ছে, মনোজুল হচ্ছে, যেটা তার মধ্যে একটা হতাশা তৈরি করছে। সেটা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে হোল টোটাল সমাজটাই তো আমরা যে দিক থেকে যেভাবে যে ভরসা নিয়ে আগাচ্ছি, সেখানে তো একটা বিকৃত সংস্কৃতি তো আমাদেরকে মানে তৈরি হচ্ছে, সেটা আমাদের ছেলে মেয়েদের মধ্যেও প্রভাব পড়ে, ওদের মধ্যেও প্রভাব পড়ে। আমি কিন্তু এই জায়গাটা একটু আপনার সাথে আবারও ডিফার করতে চাই, তাদের সাথে আমার ছেলে মেয়ে, আমার কালচার আর তার কালচারকে মিলানো সঠিক হবে না। ওরা হচ্ছে একদম বঞ্চিত, আমরা অবশ্যই প্রিভিলেজড, আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা সুযোগ সুবিধাগুলি পাচ্ছি। সুতরাং সেটা এই যে একটা কাজের মেয়ে আত্মহত্যা করে, এটা কি শুধুমাত্র এটা শুধুমাত্র সিনেমা দেখার মধ্য দিয়ে হয়? আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি একটা হতে পারে। আমি যেটা বুঝি যে এই যে মিডিয়াতেও কিন্তু তাদেরকে যেভাবে চিত্রায়ন করা হয়, আপনি দেখেছেন কিনা নাটকগুলোতে দেখানো হয় যে একটা কাজের মেয়ে বা একটা কাজের ছেলে, তাকে দেখানো হয় অবিশ্বাসী হিসাবে, দেখানো হয় যে তার চরিত্র খুবই খারাপ, মানে তাদের রিপ্রেজেন্টেশনটাও কিন্তু খুব ভালো হয় না, খুব ভালো পরিষ্কার ভাবে দেখানো হচ্ছে, তাদেরকে দেখানো হচ্ছে একেবারে সবটাই যে মিথ্যা, আমি সে কথা বলবো না।
আমি বোধহয় আবারও ওই কথাটি বারবার জোর দিতে চাচ্ছি। স্বপ্ন দেখতে চাচ্ছেন? না, আমি স্বপ্ন দেখতে চাচ্ছি সেটা না, সেটা তো আছেই, যে ওদের সাথে ও তো ওই যে শ্রেণী থেকে আসছে, যেখান থেকে আসছে, তার মধ্যে বেসিক কোনো লেখাপড়া নাই, তার মধ্যে কোনো মূল্যবোধ নাই, সে ভালো কি মন্দ সেটাও কিন্তু সে বুঝে না। আপনারা আমরা এটা বুঝি, ফলে আমাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের এরকম হবে কেন? আমি এই কথা বলতে চাই না যে কাজের মেয়ে কাজের ছেলেরা কোনো ভুল ত্রুটি করে না, তারা কোনো অন্যায় করে না। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছেই, আমি তাদের ত্রুটিগুলোকে ডিফেন্ড করতেছি না এই কারণে যে তাদের যথেষ্ট ত্রুটি আছে, তারা ভালো ব্যবহার করে না। কিন্তু আপনি যদি সকাল থেকে সারা রাত পর্যন্ত সর্বশেষ যদি সে ঘুমায়, তখন তো সেইভাবেই না। যেটা বিষয়টা হচ্ছে যে ত্রুটিগুলো, আমরা আসলে কারোর ত্রুটি ধরতে বসিনি। আমার যেটা মনে হয় যে আপা যেটা বলতে চেয়েছিলেন যে আমাদের পারস্পরিক সম্পর্কটা ডেভেলপ হচ্ছে। আমি এই জায়গাটায় পারস্পরিক সম্পর্ক ডেভেলপ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, এটা কিন্তু একটা লেনদেনের ব্যাপার। আমি তার থেকে যে আউটপুট পাচ্ছি আমি যেন তাকে সেটুকু দেই। তাইলে আসেন সেই প্রশ্নটা আসে যে একটা লোক তার ন্যায্য মজুরি কত হবে? সে যদি তার ন্যায্য মজুরি পায়, তার যদি আপনি কর্মঘণ্টা ঠিক করে দেন, সে যদি বিশ্রাম পায়, তাহলে আমার ধারণা যে এখানে তার বিশ্বস্ততার অভাবটা কমে যাবে। এবং আমার যেটা মনে হয় যে আপনি যেটা বলছেন যে তারা তো শ্রমিক হিসেবে স্বীকৃত না, এই জায়গাগুলো আগে বোধহয় তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে না পারবো, ততক্ষণ অন্তত আমার দিক থেকে যেন এমন কোনো আচরণ না হয় যেন সে মনে কষ্ট না পায়। আমরা কথায় কথায় আমি আপনাকে এই জন্যই জিজ্ঞেস করছি, যেহেতু আপনার ট্রেড ইউনিয়নের সাথে জড়িত আছেন, আপনারা কি এরকম কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা যে এই বাস্তবতায় তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসাবে আমরা এটা নিয়ে গভীরভাবে বিশ্বাস করি এবং আমরা এটা নিয়ে আন্দোলন করার চেষ্টা করি। আনফরচুনেটলি আমি যে কথা শুরুতেই বলেছি যে আমাদের দেশে এরকম শত শত ফ্যাক্টরি আছে যেখানে শত না হাজার হাজার ওয়ার্কার কাজ করে, তাদের স্বীকৃত, আমাদের দেশের সংবিধান স্বীকৃত, আইএলও কর্তৃক স্বীকৃত সেই ট্রেড ইউনিয়ন অধিকারটুকু থেকে তারা কিন্তু বঞ্চিত। ফলে আজকে গৃহকর্মীদেরকে ট্রেড ইউনিয়নে নিয়ে আসা অত্যন্ত কঠিন। কিন্তু তাদের তো এটা সংবিধান তাকে সেই স্বীকৃতি দিয়ে দিচ্ছে। আমাদের সংবিধানে তো অনেক কিছুই আছে, কিন্তু আমরা আসলে সেটা করতে পারি যেখানে মানে আমি যেখানে সংগঠিত সেখানেই পারছি না। এখানে হয়তো কিছু কিছু এনজিও কিছু কিছু কাজকর্ম করতেছে। তাহলে আমরা একটু ওনার কাছেই শুনি, সেলিমা আপনার কাছে, যে আচ্ছা আপনারা কি কিছু ভাবছেন কিনা যে আপনারা, আমি জানি যে আপনারা নারী নির্যাতনের বিরুদ্ধে অনেক কাজ করছেন, কিন্তু এই যে গৃহকর্মী যারা নারী, পুরুষ, শিশু, হ্যাঁ, এবং বিশেষ করে নারী শিশুরাই বেশি নির্যাতিত হয় গৃহকর্মী হিসেবে, তাদের জন্য আপনাদের কোনো ভাবনা আছে কিনা? আমি প্রথমেই বলবো যে আপনাদের ফর্ম থেকে যে শিক্ষাটা বাধ্যতামূলক করা হয়েছে, শিশু শিক্ষা, যে এই দিকটা প্রথমেই গুরুত্ব দেওয়া দরকার। যে নির্যাতন যদি তারা শিক্ষার ভিত্তিতে মজুদ থাকে, তাহলে কিন্তু আমরা যদি এইখানে নিয়ে আসতে পারি, যে ভাই যেমন বলছেন যে ট্রেড ইউনিয়ন থাকলেও তার স্বীকৃতি পাচ্ছে না, স্বীকৃতিটা পাবে না, কারণ ওনাদের লয় তো আছে যে কোনো শিশুকেই কাজ করানো যাবে না, ইন্টারন্যাশনাল ল যেটা বলছেন আর কি। বিষয়টা হচ্ছে যে এই জায়গাটায় আপনি কি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কিন্তু শিশু শ্রমিকই কিন্তু মানে নারী হোক আর পুরুষ হোক তারাই কিন্তু গৃহকর্মী হিসেবে কাজ করে, কারণ তারা যেহেতু কোনো স্বীকৃত ফ্যাক্টরিতে কাজ পাচ্ছে না। সুতরাং তাদের আমরা তারপরেও যারা আমরা গৃহে যে থাকি, এর থেকে উত্তরণ হলে আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, রাষ্ট্রেরও দায়বদ্ধতা আছে। এবং আমরা যারা এই একদম রুট লেভেলে কাজ করি, আমাদের থেকে আমরা অনেক তুলে আনার চেষ্টা করছি, যে মা বাবা নাই একদম যারা নিম্ন শ্রেণী, তুলে আনা, তাদের মানে দক্ষতা তৈরি করা, কিন্তু তাদের ভালো অবস্থানে নিয়ে আসা। এই যে সমস্ত যারা একটু আর্থিক সচ্ছল তাদের কাছে বলে যে আপনারা এর একটা ব্যবস্থা করেন, যে হয়তো পরীক্ষার ফি দিতে পারছে না, অথবা গৃহ একটা পার্ট টাইম কাজ করে লেখাপড়া করছে, এই সুযোগটা তৈরি করেন। আমরা যদি গৃহ থেকে এই সুযোগটা, তার দিয়ে একটা যে বাচ্চাটা আমার কাছে থাকে, তার যদি লেখাপড়ার ব্যবস্থা আমি নিজেই নেই, তাহলে মনে হয় কিছু উত্তরণ সম্ভব, তাদের মানসিকতার পরিবর্তন। আপনি কিন্তু ছোট ছোট ভাবে কিছু টিপস দিয়ে দিয়েছেন আমাদের, যে আসলে আমরা নিজেদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারটা অনেক গুরুত্ব দিচ্ছি, কিন্তু এই যে গৃহকর্মী যে বাচ্চাগুলো, তাদের লেখাপড়াটাকে আমরা একদম গুরুত্বহীন ভাবছি। আমরা সেই জায়গাটায় গুরুত্ব দিতে পারি, এটা গুরুত্ব দিতে, মানে এটা তো ধরেন আমি অবশ্য এই বিষয়ে তো আপনার সাথে একমত, এগুলি লাগবেই। কিন্তু আমি আবারও স্ট্রেস করতে চাই যে সেটা হচ্ছে এই যে একটা
ছোট শিশু যখন কাজ করতে আসে, সে কিন্তু যদি আমরা খুবই উন্নত চিন্তার লোক হই তাহলে কিন্তু অতটুকুর মধ্যে যাওয়া আমাদের কর্তব্য। কিন্তু ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু যে আমার যে বেসিক যে বিষয়টি সেখান থেকেই তো আমি বঞ্চিত, আমি তো ন্যায্য মজুরিই পাচ্ছি না। আমাকে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি কত ঘন্টা কাজ করবো সেটাই আমি পাচ্ছি না। সুতরাং ওইটা খুব শুনতে ভালো লাগে এবং এটা করতে হবে যে আমি আমার বাচ্চার পাশাপাশি তাকে একটু লেখাপড়া করাবো। ওই জায়গাটা হয়তো এরকম আমার যেটা মনে হচ্ছে যে আমরা আশা করতে পারি, যেহেতু আপনারা বিভিন্ন সংগঠন থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা কাজ করছেন, এবং আমরা আশা করব যে আপনারাই শুরু করবেন, এবং আমাদের অনুরোধ থাকবে সকলের প্রতি যে এরকম অ্যাসোসিয়েশন বা এরকম সংগঠন করা যারা গৃহকর্মীদের এই অধিকারগুলো নিয়ে কথা বলে। আজকে আমাদের হাতে সময় নেই, আমি একটু জাস্ট একটা বলি যে আমার মনে হয় যে আমি যে কথা বলছিলাম যে আপনার অনুষ্ঠানের যে শিরোনাম, তাতে আমি যেটা বলছি যে আমি পজিটিভ ওয়েতে চিন্তা করি। এত লিমিটেশন, এত ভুল ত্রুটি, এত নির্যাতন, এত কিছুর পরেও আমি মনে করি যে আজকে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারপরে এনজিও এবং আমাদের বিভিন্ন সচেতন সমাজ যেভাবে মোটামুটি ভাবে এটা আগাচ্ছে, এই যে আজকের এই যে গৃহকর্মীদের উপর যে নির্যাতন এবং দুরবস্থা, এখান থেকেও আমাদের উত্তরণ ঘটবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে গৃহকর্মীদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু অনেক নিবিড়। আমাদের তাদের উপর আস্থা রাখতে হয় এবং তাদেরও নির্ভর করতে হয় আমাদের উপর। কাজে আমাদের সম্পর্ক, দুজনের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্পর্ক হওয়া উচিত শ্রদ্ধাবোধের। এবং আমরা আলোচকের কথা থেকে শুনতে পারলাম যে আমাদের সম্পর্কটা লেনদেনের। কাজে গৃহ শ্রমিক যারা গৃহকর্মী, তাদের প্রয়োজন একটি পরিচিতি, শ্রমিক হিসাবে পরিচিতি। আমরা মাঝে মাঝে বলি তারা পরিবারের সদস্য, পারিবারিক সদস্য বলে আমরা আসলে তাদেরকে বঞ্চিত করি। কারণ যদি তারা পরিবারের সদস্য হতো, তাহলে আপনি আপনার শিশুটিকে যেভাবে শিক্ষিত করে গড়ে তুলছেন, আপনি আপনার গৃহকর্মী যে শিশুটি, তাকেও সেভাবেই গুরুত্ব দিতেন। আমরা কিন্তু তা দেই না। কাজে আসুন আমরা তাদেরকে শ্রমিক হিসেবে মূল্যায়ন দেই। আমরা নির্ধারিত করি তাদের কর্মসময় এবং তাদের মজুরি, আর এর মধ্যে দিয়ে আমরা বন্ধ করতে পারবো গৃহকর্মীদের উপর এই নিদারুণ নির্যাতন, এবং আমরা সমাজের এই অসঙ্গতির বিরুদ্ধে এভাবেই সোচ্চার হতে পারবো। ধন্যবাদ সকলকে।